আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর দ্বিতীয় খণ্ড, পর্ব 50। লেখিকা ডায়না ইমরোজ লাকি। সন্ধ্যা 7টা বাজে। সুফিয়ান সেই বিকেল থেকে ঘরের সামনে আধমরা অবস্থায় বসে আছে। বর্তমান তার সঙ্গী সিগারেট। বদরুকে দিয়ে সিগারেট আনিয়েছিল। একটার পর একটা টেনেই যাচ্ছে। ফারদিনার কবরের কাছে মশাল দিতে বলেছিল অনুচরদের। অন্ধকার রাতে ফারদিনা একা ভয় পাবে বলে দুজন অনুচর তার কথা মতো দুটো মশাল কবরের পাশে দিয়ে এসেছিল। বিনতি রান্না করেছিল দুপুরের পরের সময়ে। ভাত, নদীর কপদের মাছ, সাথে ছিল হাঁসের মাংস। সুফিয়ান খায়নি। অনেকবার বিনতি ডেকেছিল খেতে। সুফিয়ান যায়নি। এরপর বিনতি খাবার প্লেটে তুলে সুফিয়ান এর কাছে নিয়ে এসেছিল। সে তখনও খায়নি, শুধু সিগারেট টেনে যাচ্ছে। বিনতির সামনে কখনো সিগারেট খায়নি, আজ খাচ্ছে। বিনতি সিগারেট খেতে বারণ করেছিল, কাজ হয়নি। আজ যেন সুফিয়ান বেলাগাম হয়ে গেছে। বিনতি তখন সুফিয়ানকে ছেড়ে বদরু, হাবলু, লাল মিয়া, সোলেমান ওদের খেতে দিয়েছিল। খেতে চাচ্ছিল না ওরা। তখন সুফিয়ান ওদের বলেছিল, তোরা না খেয়ে মরতে চাচ্ছিস নাকি? তোরা খেয়ে নে। কাজ করতে হলে শরীরে শক্তি দরকার। আমি তো মরেই গেছি, শুধু দেহটা তোদের সামনে দাঁড়িয়ে আছে কি। সন্ধ্যা গড়িয়ে রাত বেড়ে যাচ্ছে ধরণীতে। সেই সাথে সুফিয়ান এর ভাঙ্গা হৃদয়ের যন্ত্রণাও যেন ধীরে ধীরে বাড়ছে। সোলেমান ওরা পাশেই বসে আছে। তার কত কি বলে তাকে একটু সামাল দিতে চাচ্ছে, পারছে না। বিনতি সদর দরজার সাথে মাথা হেলিয়ে সুফিয়ান এর দিকে তাকিয়ে আছে। কত সুন্দর হাসি খুশি ভরা জীবন ছিল তাদের। সব হঠাৎ করে যেন ভেঙ্গে তছনছ হয়ে গেল। ওর চোখ দিয়েও জল গড়িয়ে পড়ছে। মোছার ইচ্ছেটুকুও নেই ওর। চোখের সামনে নিজের ভাইকে তিলে তিলে শেষ হতে দেখতে ওর ভালো লাগছে না। সন্ধ্যা আরও ঘন অন্ধকারের দিকে ঝুঁকে পড়েছে। চারপাশে মানুষের উপস্থিতি থাকলেও বাড়ির আঙিনায় এক অদ্ভুত নিস্তব্ধতা। যেন কেউ শ্বাস ফেললে তাও শোনা যাবে। ফারদিনার কবরে দুটো মশাল টিমটিম করে জ্বলছে। হাওয়া বয়ে গেলেই আগুনের শিখা দুলে উঠছে। যেন বাতাসেও ফারদিনার আতঙ্ক, তার নির্জনতা, তার অভিমান সবকিছুই বহন করে আনছে। সোলেমান, বদরু, হাবলু, লাল মিয়া এসে সুফিয়ান এর পাশে বসে। সোলেমান সুফিয়ানকে লক্ষ্য করে বলল, ও নিজেকে তিলে তিলে মারছেন কেন? এতে করে ফারদিনা তো আর ফিরে আসবে না গি। সুফিয়ান রক্তে ভেজা লাল চোখ দুটো নিয়ে জবাব দিল, ও আত্মহত্যা পাপ বলেই তিলে তিলে মরতে হয় গ। ইচ্ছে করে নিজেকে তিলে তিলে মারাও পাপ ই বল বদরু। আমি যে পাপ করেছি সেই পাপের থেকে বড় আর কোনো পাপ হতে পারে না। খুব জ্বালাতন করছে পাপগুলো আমাকে। ভেতরের আমিটা আর বাঁচতে চাইছে না ঘি বলে সুফিয়ান হাতের সিগারেট ফেলে দিল। সোলেমান বলল, যদি আপনি সত্যিই পাপ করে থাকেন তাহলে মরেও শান্তি পাবেন না, তখন আরও কষ্ট হবে। পাপের জন্য সাজা ভোগ করতে হবে গু। সুফিয়ান এবার চোখ তুলে ওর দিকে তাকাল। মর্মাহত কণ্ঠে বলল, ও বেঁচে থেকেই কঠিন সাজা ভোগ করছি, মরে গেলেও আবার সাজা ভোগ করতে হবে। কি ভাগ্য আমার! ও চোখে ভরা জল তার। বিনতি সুফিয়ান এর হাহাকার সহ্য করতে পারছে না। চাপা স্বরে কেঁদে উঠল। ওর কান্নার শব্দ পৌঁছাল সুফিয়ান এর কানে। সে ঘুরে তাকাল পেছন পানে। বিনতি দাঁড়িয়ে আছে দরজা চেপে। সুফিয়ান হাত বাড়িয়ে ডাকল ওকে, আয় ভাইয়ের কাছে আয়। বিনতি ধীর পায়ে সুফিয়ান এর কাছে গেল, তার পাশে বসল। সুফিয়ান বিনতির দিকে তাকিয়ে বলল, ভাইয়ের আজ করুণ অবস্থা হয়েছে। কষ্ট হচ্ছে নিশ্চয়ই তোর। বোনের কাছে ভাইয়ের দুঃখ সহ্য হয় না, আমি জানি গু। এতটুকু বলে থেমে আবার বলল, মা বাবাকে হঠাৎ করে হারিয়ে ফেললাম, বোনকে হারালাম, দাদা দাদুকে হারালাম। বেঁচে থাকার ইচ্ছাটা তখন মরেই গিয়েছিল। জীবনটা অন্ধকার হয়ে গিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে ফারদিনা এসে জীবনটা আবার আলোকিত করেছিল, বিশেষ এক প্রদীপ হয়ে। কিন্তু দুর্ভাগ্য আমার, সেই আলোর মূল্য আমি দিতে পারিনি। নিজের হাতে প্রদীপ শিখা ধ্বংস করে ফেলেছি, মেরে ফেলেছি ফারদিনাকে গু। বিনতি সুফিয়ান এর জলক্রান্ত মনির দিকে তাকিয়ে বলল, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না ভাই। এখন কেন যেন সৃষ্টির বিরুদ্ধে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে ইচ্ছে করছে, যাতে উনি ফারদিনাকে আবার ফিরিয়ে দেন গু। সৃষ্টির নিয়ম বাধা দেয় বলেই এখনও আত্মহত্যা করছি না। কতক্ষণ এই নিয়ম মেনে চলতে পারব জানি না। কষ্ট হয় জানিস তো উ।
সুফিয়ান এর মুখে বাক্যগুলো শুনে বিনতি নির্বে আবার কেঁদে উঠল। সোলেমান ওরাও কাঁদল। বদরু বলল, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কে দেখবে? এই গ্রামবাসীদের কে দেখবে? আপনার বোনের রক্তের বন্ধন বলতে একমাত্র আপনিই আছেন। একবার ভাবুন, মৃত্যুই কি সব কিছুর সমাধান? ভাবুন, আপনাকে আজ আমি ভাবার সময় দিলাম। বদরু চোখের জলের মাঝে ক্রোধের নমুনাও প্রকাশ করল। সুফিয়ান চুপচাপ বসে রইল। বিনতি সুফিয়ান এর কাঁধে হাত রেখে বলল, ভাই, তুমি আমার রেখে চলে যাবা? করুণ শোনাল বিনতির কণ্ঠ। আবার বলল, বড় ভাই তো বাবার সমতুল্য হয়। মা বাবাকে সেই কবেই তো হারিয়ে ফেললাম। প্রিয় বোনকে হারিয়ে ফেললাম। তারপর থেকে তোমার মাঝে পৃথিবীকে খুঁজলাম। তোমার হাত ধরে বড় হতে লাগলাম। সেই এখন তুমি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছ? সুফিয়ান এর কণ্ঠে জবাব নেই। জবাবের বিপরীতে শুধু চোখ বেয়ে জল পড়ছে। চোখের সামনে তখন অতীতের স্মৃতি ভেসে উঠল। তার মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত। বিনতি যখন খুব ছোট্ট তখন থেকেই ও সুফিয়ান এর ভক্ত। ভাই ভাই বলে সুফিয়ানকে সারাদিন বিরক্ত করত। সুফিয়ান একদিন বিনতিকে বলেছিল, তুই আমাকে আর বিরক্ত করলে চলে যাব তোর থেকে। তখন আর আমায় পাবি না শুনে ছোট্ট বিনতি ফ্যালফ্যাল করে তাকিয়েছিল তার দিকে। এরপর আচমকা বাঁধ ভাঙার মতো কেঁদে উঠেছিল। ফারিনা বেগম সেদিন সুফিয়ানকে বলেছিল, তুই কখনো বিনতির মনে আঘাত দিয়ে কথা বলবি না। মানুষ তো চিরদিন বেঁচে থাকে না। একদিন আমিও বেঁচে থাকব না। কথা দে আমার অনুপস্থিতিতে এবং আমি না থাকাকালীন কখনো বিনতিকে কষ্ট দিবি না, ও তোকে খুব ভালোবাসে। সুফিয়ান হেসে উঠে তার মাকে জড়িয়ে ধরে কথা দিয়েছিল। আজ সেই দিনটা সুফিয়ান এর মনে পড়ল। বিনতিকে নিজের কাঁধে শুইয়ে বলল, কাঁদিস না। যাব না আমি কোথাও। তোর জন্য না হয় থেকে যাব দুনিয়ার বুকে গি। সুফিয়ান এর কথায় জোর নেই। তবু বিনতি বলল, সত্যি তো ভাইজা? হুক বলে সুফিয়ান দীর্ঘশ্বাস ফেল। বিনতি সোজা হয়ে বসে বলল, তুমি আজ কতদিন ধরে খাওয়া দাওয়া করছো না? আজ অন্তত কিছু খেয়ে নাও। তোমার পছন্দের হাঁস রান্না করেছি। খাবে? সুফিয়ান মৃদু হেসে না বলল, পরে খাব। এখন একটু হেঁটে আসি। সেই কখন থেকেই তো বসে আছি গু। সুফিয়ান খাবে না বিনতি নিশ্চিত হল। তবু মুখে মিথ্যা হাসি নিয়ে বসা থেকে উঠে ঘরের ভেতরে চলে গেল। সোলেমান এসে দাঁড়ায় সুফিয়ানের সামনে। বল, চলুন, ছোট্ট যে চায়ের দোকানটা আছে ওই দিক থেকে হেঁটে আসি গু। সুফিয়ান উঠল। একটানা ঘণ্টা কয়েক বসে থাকলে কোমর ব্যথা হয়ে যাওয়ার কথা। সুফিয়ান শরীরের ব্যথা অনুভব করতে পারছে না। দাঁড়িয়ে সবার আগে ফারদিনার কবরের দিকে তাকাল। দূর থেকে মশালের আলো দেখা যাচ্ছে, টিপটিপ করে জ্বলছে। সিন্ধুতলি গ্রাম থেকে শহর কাছে বলে গ্রামকে ঠিক গ্রাম বলে মনে হয় না। রাস্তায় বের হলেই মানুষের বেশ আনাগোনা দেখা যায়। হাজদার বাড়ির সামনে সরু রাস্তা। রাস্তার ঠিক কিছুটা পাশেই নদী। নদী হলেও আয়তনে বড়। সমুদ্র বললেও ভুল হবে না। সুফিয়ান হাঁটছে রাস্তার পাশ ধরে। তার পেছনে বদরু ওরা। বেশ কিছু দূর গিয়ে চায়ের দোকানে বসল তারা। দোকানে কিছু গ্রামবাসীরা বসে আছেন। উনারা সুফিয়ানকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ল। সুফিয়ান উনাদের বসতে বলল। একজন গ্রামবাসী তখন সুফিয়ানকে লক্ষ্য করে বলল, আপনার অহংকার নাই? সুফিয়ান তাচ্ছিলের হাসি দিল। বলল, অহংকার করে কি হবে? রুহটা আল্লাহর দান। রুহটা চলে গেলে দেহটা মানুষের নিয়ন্ত্রণে। কিছুই তো আমার নয়। কিন্তু তারপরও কিছু মানুষ এই ক্ষণিকের ক্ষুদ্রতম সুখের জন্য কত নিকৃষ্ট কাজ করে কি? সুফিয়ান বাক্যটি নিজের দিকেও ছুড়ল। সেও প্রতিশোধের জন্য সবচেয়ে বাজে কাজটা করেছিল। আজ সে অনুতপ্তের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আপনার মতো অহংকার মুক্ত মানুষ যদি সমস্ত দুনিয়া ভিড়া থাকত, তাইলে হয়তো দুনিয়াটা সুন্দর থাকত। দোকানি চা বানাল। সুফিয়ান এর দিকে এক কাপ চা এগিয়ে দিল। সোলেমান ওদের দিল। সুফিয়ান চায়ের ধোয়া ওঠা দৃশ্যটি দেখছে। সোলেমান পাশে থেকে ফিসফিসিয়ে সুফিয়ানকে বলল, এখানে বসে অন্তত পাগলামি করবেন না। চাটা খেয়ে নেন। চায়ে আপনার পেট ভরবে না। খেতে পারেন গু। সুফিয়ান সবার আড়ালে চোখ মুছে চায়ে চুমুক দিল। দ্বিতীয় চুমুক আর দিতে পারল না। রেখে দিল কাপটি। দোকানির কাছে সিগারেট চেয়ে নিল। ম্যাচ দিয়ে ধরিয়ে দ্রুত দোকান থেকে বাইরে বের হয়।
ফারদিনার বলা বাক্যগুলো, কাটানো মুহূর্তগুলো চরমভাবে তাকে আঘাত করছে। মনে পড়ছে, ধাওয়া করছে তাকে। রাস্তা ধরে একদিকে হাঁটতে শুরু করল। কিছু লোক তাকে দেখামাত্র সম্মানের সাথে পাশ কেটে গেল। লাইন বেঁধে কিছু ঘোড়ার গাড়ি ছুটে চলে যাচ্ছে। সারথির জায়া কণ্ঠ ভেসে আসল। সুফিয়ান সেসব শুনল না। এখন তার উপরে দিব্যি একটা পাথর পড়লেও বোধহয় সে টের পাবে না, কারণ তার মনের ক্ষতর থেকে বেশি হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে আছে যে। সিগারেট ফুকা শেষ ক্ষণটি ফেলে দিল। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল তার বাড়ি ছেড়ে অনেক দূরে। তবে তাকে একা ছাড়েনি সোলেমান ওরা। বিনতি ওদের চারজনকে আড়ালে বলেছিল সুফিয়ানকে যেন একা না ছাড়ে। সুযোগ বুঝে কখন কি করে বসে বিশ্বাস নেই। ওরাও তার পিছু পিছু হাঁটছে। সুফিয়ান হাঁটতে হাঁটতে মৌলভীর বাড়ির সামনে চলে এসেছে। কাঁচা মাটির দোতলা ঘর। ঘরের সামনে মশাল জ্বলছে। 4-5টা গরু বাঁধা। পাশে একটা ফুল বাগান। দমকা হাওয়াতে ফুলের ঘ্রাণ এসে সুফিয়ান এর নাকে বিঁধল। তাৎক্ষণিক তার মনে পড়ল আলিমনগর এর কথা, তার সেই ছোট্ট মাটির ঘরটার কথা। কতশত স্মৃতি সেখানে জমিয়েছিল, যা কখনোই ভুলে যাবার নয়। সে ভুলতে চাইছেও না। সুফিয়ান এর চোখ দুটো ছলছলিয়ে উঠল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, পারছে না। গোপন নিস্তব্ধ ঘর দরকার, যে ঘরে সুফিয়ান একা মন খুলে কাঁদতে পারবে, বুক ফাটিয়ে তার কষ্টগুলো চোখের জলে ভাসাতে পারবে। অসহায় লাগছে আজ নিজেকে তার। সোলেমান ওরা দূর থেকে সুফিয়ান এর লক্ষ্য অনুসরণ করে মৌলভীর বাড়ির দিকে তাকাল। সুফিয়ান ঠিক কি দেখছে ওরা বুঝতে পারল না। সুফিয়ান পলক ফেলছে না। সোলেমান তার ধ্যান ভাঙাতে তীর্যক কণ্ঠে চেঁচিয়ে ডাকল, সুফিয়ান ভাই, চলুন বাড়ি ফিরে যাই গু। সুফিয়ান সোলেমান এর দিকে ঘুরে তাকাতেই আবছা করে মৌলভীর ঘরের সামনে লাল রঙের শাড়িতে একজন নারীকে অস্পষ্টভাবে দেখল। তার চালচলন কিছুটা ফারদিনার মতো। সুফিয়ান আতকে উঠল। ঘাট ঘুরিয়ে মৌলভীর ঘরের দিকে তাকাল। কাউকে দেখা যাচ্ছে না, শুধু উনার ঘরের দরজা বন্ধ করার কপাট আওয়াজ আসল। হ্যালুসিনেশন হচ্ছে বলে সুফিয়ান দৃষ্টি সরিয়ে নিল। স্থান ত্যাগ করার জন্য মনস্থির করল। তখনই মৌলভীর কণ্ঠ সুফিয়ান এর আনে আসল। সুফিয়ান থমকে দাঁড়াল। মৌলভী বললেন, ই বাবা, কোনো সমস্যা? সুফিয়ান মাথা আওড়াল না। মৌলভী কয়েক পা সামনে এগিয়ে আসলেন। আবার বললেন, কিছু কইবা? না চাচা, হাঁটতে হাঁটতে এদিকে আসলাম। আর এখানে এসেই কেন যেন পা আটকে গেল। মৌলভী সাহেব কিছু বললেন না। সুফিয়ান উনাকে অতিক্রম করে উনার ঘরের দিকে ক্লান্ত চোখে তাকাল। এরপর থেমে থেমে ভাঙ্গা গলায় বলল, চাচা, একটু জল খাওয়া যাবে? একজন জমিদার এর পুত্র হয়ে অসহায় এর মতো আবদার মৌলভী সাহেবকে না ডাল। উনি সুফিয়ান এর মুখটির দিকে তাকালেন। মায়া হচ্ছে উনার। সুফিয়ান ভেতর থেকে ভেঙে পড়েছে, সেই প্রতিচ্ছবি যেন তার বাহির থেকেও এখন দেখা যাচ্ছে। মৌলভী ধীর কণ্ঠে বললেন, কি ভেতরে এসো। সুফিয়ান মৌলভীর ঘরে গেল। ভেতরে প্রবেশ করে একটা চেয়ারে বসে মৌলভী তাসবিহ হাতে পাশেই বসেন। এরপর উনি লম্বা কণ্ঠে জল চাইল। সুফিয়ান কিছু বলছে না, বসে বসে নিষ্পাপ বাচ্চাদের মতন নখ খুঁটছে। মৌলভী পুনরায় মূল ঘরের দিকে উকি দিয়ে বললেন, কি এক গ্লাস জল চাইলাম। জমিদার পুত্র আইছে গু। থেমে মৌলভী সুফিয়ান এর দিকে চেয়ে বললেন, কয়লার মধ্যে স্বর্ণের পদার্পণ। বলা শেষে হাসলেন মৌলভী। সুফিয়ান বল, না চাচা, আমি মনে করি কোনো মানুষের মধ্যে ভেদাভেদ থাকা উচিত নয়। আমি জমিদার পুত্র বলে আলাদা সম্মান দেয়ার মানে হয় না। হাজাতের মেয়াদ ফুরিয়ে গেলে 3.5 হাত মাটির ঘর আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে। আপনিও সেই ঘরে যাবেন আর আমিও। সুফিয়ান এর কথাগুলো যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তব। মৌলভী বেশ খুশি হলেন। উনি শুধু অবাক চোখে সুফিয়ান এর দিকে তাকিয়েই রইলেন। জল আসল একটা মাটির পাত্রে। পর্দার আড়াল থেকে জলের পাত্রটি মেয়েলি হাতে কেউ একজন সুফিয়ান এর দিকে এগিয়ে দিল। সুফিয়ান জলটি নিয়ে খেয়ে ফেল। এরপর পাত্রটি পুনরায় মেয়েলি হাতে পৌঁছে দিল। সুফিয়ান গলা পরিষ্কার করে মৌলভীকে নিচু স্বরে বলল, জল দিল উনিকে? আমার মেয়ে গি, আগে কখনো দেখিনি, তাই জিজ্ঞেস করলাম। ও ওর ফুফু বাড়ি ছিল, গতকাল আইছে। পর্দা করে তো ঘর থেইকা বের হয় না গে। সুফিয়ান তখন ভুল দেখেছে বলে নিশ্চিত হল।
কয়েক মুহূর্তের জন্য মৌলভীর মেয়েকে ফারদিনা ভেবেছে। নিজেকে সামলাতে হবে। যাকে তাকে সে ফারদিনা ভাবতে পারে না। ফারদিনার মতো আর কেউ নেই। সুফিয়ান মৌলভীর ঘরে ছেড়ে বেপরোয়ার মতো বেরিয়ে আসো। পথ হারিয়ে ফেলেছে যেন। কোথায় যাবে ঠিক বুঝতে পারল না। বুকটা হঠাৎ ভার হয়ে গেল। সোলেমান সুফিয়ানের পথ আটকে দাঁড়াল। বল গো, ওই দিকে আপনার বাড়ি না? ভুল পথে কেন যাচ্ছেন? চলুন আমাদের সাথে গু। সুফিয়ান ভেজা গলায় বলল, মৃত্যু। মৃত্যু খুঁজছি। কোথায় গেলে নিজেকে দুনিয়ার বুক থেকে মুক্ত করতে পারব সেই পথ খুঁজছি। বেঁচে থাকাটাই আমার জন্য এখন সবথেকে বড় লড়াই হয়ে যাচ্ছে। আমি বোধহয় বেঁচে থাকার লড়াইয়েও হেরে যাব বলে সুফিয়ান রাস্তায় হাঁটু গেড়ে ধপাস করে বসে পড়ল। তার কান্না দেখে সোলেমান ওরাও কেঁদে উঠল। গল্প ভালো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন।